এক। ভাষা ও বাংলা ভাষা। এক এক ভাষা। প্রাণীজগতে একমাত্র মানুষের ভাষা আছে। শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক ও অন্যান্য প্রত্যঙ্গ যেভাবে তৈরি হয়েছে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না। ভাষার সাহায্যে আমরা কথা বলি। ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা, নানা ধরনের আবেগ, বিভিন্ন প্রকার অনুভূতি, যেমন হিংসা, বিদ্বেষ, ভালো লাগা ও ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি। ভাষার আরও কাজ রয়েছে। ভাষা আমাদের শিক্ষার মাধ্যম। ভাষার সাহায্যে আমরা অন্যের সঙ্গে তর্কবিতর্ক করি। ভাষাকে দেশগঠনের হাতিয়ার হিসেবেও গ্রহণ করা হয়। দেশগঠন বলতে দেশের ও মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে বোঝায়। এই অগ্রগতি বা কল্যাণ সাধন কিভাবে করা যাবে, কিভাবে দেশের মানুষের মঙ্গল করা সম্ভব, সেসব কথা ভাষার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হয়। ভাষা দুই প্রকার: ক. মৌখিক ভাষা ও খ. লিখিত ভাষা। এক, দুই ভাষার উপাদান। ক. ধ্বনি। বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়, কিন্তু সব ধ্বনিই ভাষার ধ্বনি নয়। ভাষায় তাকেই ধ্বনি হিসেবে গ্রহণ করা হয়েছে যা বাগযন্ত্রের সাহায্যে তৈরি হয়। বাগযন্ত্রের ক্ষমতা অসীম। এর সাহায্যে আমরা পশু পাখির নানা রকম ডাক অনুকরণ করতে পারি, কিন্তু এসব ভাষার ধ্বনি নয়। ভাষার ধ্বনি শুধু বাগযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না, তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। পশু পাখির ডাক কিংবা এজাতীয় কোনো ডাককে আমরা বলি আওয়াজ। ভাষার একটি ধ্বনির স্থলে আরেকটি ধ্বনি বদলে দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। যেমন কাল, এখানে ক ধ্বনিটি বদলিয়ে খ বললেই সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে এমন শব্দ তৈরি হয়। যেমন খাল, গাল, তাল, ঢাল, মাল, শাল ইত্যাদি। এভাবে আমরা খগতমসধ্বনি পাই। ধ্বনির উপলব্ধি ভাষাভাষীদের মনেই রয়েছে এবং স্বাক্ষর ও নিরক্ষর সব মানুষই তা জানে, বোঝে ও ব্যবহার করে। খ. শব্দ। এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। যেমন মানুষ, এখানে 5টি ধ্বনি আছে: ম প্লাস আ প্লাস ন প্লাস উ প্লাস স। লক্ষ্য করো, এই উদাহরণে শেষ ধ্বনিটি বোঝাতে তালব্য স লিখে প্রথম বন্ধনীতে মূর্ধন্য স লেখা হয়েছে। মনে রাখতে হবে, মূর্ধন্য স ধ্বনি নয়, বর্ণ। গ. বাক্য। বাক্য বলতে কথা বা বাচনকে বোঝায়। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান তৃতীয়। ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দে এসে তা আরও সংহত হয়। বাক্যে এসে পরিপূর্ণ না হলেও সে অনেকটাই পূর্ণতা পায়। প্রতিটি বাক্যই কেউ উৎপাদন করে আর কেউ শোনে। বাক্যের সঙ্গে তাই দুজনের সম্পর্ক রয়েছে, বক্তা ও শ্রোতা। এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে চলে না। বক্তা যা বলে তাতে শ্রোতার সব কৌতূহল মিটতে হয়। এজন্য বলা হয়, যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয় তাই হল বাক্য। যেমন আমরা গ্রামে বাস করি। মহৎ গুণী মানুষকে বড় করে। চিত্র এক এক। বক্তা ও শ্রোতা। ঘ. বাগত। অভিধানে শব্দের অর্থ থাকে, কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায়। একই কথা বলা চলে বাক্য প্রসঙ্গে। আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি, তার অর্থ বাক্যে গিয়ে পরিবর্তিত হতে পারে। যেমন পোড়া একটি শব্দ, এর অর্থ দগ্ধ হওয়া, আগুনে তার খড়ের ঘর পুড়ে গেছে। শব্দটি দিয়ে যখন বাক্য তৈরি করে বলা হয়, আমার মন পুড়ছে, তখন পোড়া দগ্ধ হওয়া নয়। ভাষার শব্দ ও বাক্যের এসব অর্থের আলোচনাই হল বাগত। 1.3 প্রকাশমাধ্যম ও ভাষা। ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়, এজন্য আরও কিছু মাধ্যম রয়েছে। ভাষা আবিষ্কারের পূর্বে নানারকম অঙ্গভঙ্গির মাধ্যমে, কখনো আবার ছবি এঁকে মানুষ নিজেকে প্রকাশ করেছে। এজন্য নানা ধরনের চিহ্ন এবং সংকেত ব্যবহার করা হয়েছে। আমরা মুখ বা চেহারার নানা ভঙ্গি করে হাসি, কান্না, বিস্ময়, জিজ্ঞাসা ইত্যাদি বোঝাতে পারি। মাথা নেড়ে হ্যাঁ বা না বোঝাতে পারি। এ জাতীয় ভাষাকে বলে অঙ্গভঙ্গির ভাষা। রাস্তায় দেখা যায়, ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি থামায়, আবার চলার নির্দেশ দেয়। রাস্তার দুপাশে অনেক নির্দেশ থাকে কোন দিকে গাড়ি চলবে, কোন দিকে গাড়ি চলবে না, রাস্তা সোজা না বাঁকা, পথচারী কিভাবে রাস্তা পার হবে ইত্যাদি। যারা কথা বলতে ও শুনতে পায় না তাদের আমরা বলি মূক ও বধির।
তাদের ব্যবহারের জন্য এক ধরনের ভাষা আছে। হাতের আঙুল ব্যবহার করে, কখনো আঙুল মুখে ছুঁয়ে, কখনো আবার হাত মাথায় উঠিয়ে, কখনো বুকে হাত দিয়ে তারা তাদের ভাব প্রকাশ করে। ভাষার মধ্যে এই যোগাযোগও পড়ে। একে বলে সংকেত ভাষা, ইশারা ভাষা হিসেবেও তা পরিচিত। চিত্র ১, ২, সংকেত ভাষা। ১, ৪ মাতৃভাষা ও বাংলা ভাষা। অর্থ মায়ের ভাষা। অন্যভাবে বলা যায়, আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হলো আমাদের মাতৃভাষা। শিশু সব সময়ই যে মায়ের কাছ থেকে ভাষা শেখে তা নয়, কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে। মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে কিংবা জন্মের পর থেকে যার সেবায় ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার ভাষাই শিশু প্রথম শেখে। বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকে স্প্যানিশ বা জার্মানভাষী মায়ের পরিচর্যায় বড় হলে তার প্রথম বা মাতৃভাষা কখনো বাংলা হবে না, হবে স্প্যানিশ বা জার্মান। তাই বলা হয়, শিশু প্রথম যে ভাষা শেখে তাই তার প্রথম ভাষা বা মাতৃভাষা। সাধারণত দেখা যায় যে, বাঙালি মায়ের শিশুর মাতৃভাষা বাংলা, ইংরেজ মায়ের শিশুর ইংরেজি, আরবি মায়ের শিশুর আরবি, জাপানি মায়ের শিশুর জাপানি। ১, ৫ ভাষার রূপবৈচিত্র্য। ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নেই। একই ভাষা নানা রূপে ব্যবহৃত হয়। ভাষার এসব রূপবৈচিত্র্য নিচে আলোচনা করা হল। উপভাষা। একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলে বাংলাভাষী সম্প্রদায়ের অন্তর্গত। সকলের বাংলা আবার এক নয়। ভৌগোলিক ব্যবধান, যোগাযোগ ব্যবস্থা, সমাজ গঠন, ধর্ম, পেশা ইত্যাদি কারণে এক এলাকার ভাষা থেকে অন্য এলাকার ভাষায় পার্থক্যের সৃষ্টি হয়। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হল উপভাষা। এ ভাষাকে আঞ্চলিক ভাষাও বলা হয়। আমাদের প্রতিটি জেলার ভাষাই বৈচিত্র্যপূর্ণ। আমাদের প্রত্যেক জেলার নিজস্ব উপভাষা রয়েছে। উপভাষায় কথা বলা মোটেও দোষের নয়। উপভাষা হল মায়ের মতো। মাকে আমরা শ্রদ্ধা করি। নিজ নিজ উপভাষাকে আমাদের শ্রদ্ধা ও সম্মান করতে হবে। নিচে বাংলাদেশের কয়েকটি উপভাষার পরিচয় দেওয়া হল। উপভাষিক এলাকা উপভাষার নমুনা। খুলনা যশোর, একজন মানসির দুটো ছাওয়াল ছিল। বগুড়া, একজনের দুই বেটা ছইল আছিল। রংপুর, একজন ম্যানসের দুইকা বেটা আছিল। ঢাকা, একজন মানসের দুইডা পোলা আছিল। ময়মনসিংহ, একজনের দুই পুত আছিল। সিলেট, এক মানুষের দুই পোয়া আছিল। চট্টগ্রাম, এগুয়া মানসের দুয়া পোয়া আছিল। নোয়াখালী, একজনের দুই হুত আছিল। প্রমিত ভাষা। একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না। এজন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপী হল প্রমিত ভাষা। এই ভাষার মাধ্যমে শিক্ষা, প্রশাসনিক কাজ, ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয়। দেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক মাধ্যমে এ ভাষারূপ ব্যবহার করা হয়। উপভাষা ও প্রমিত ভাষার পার্থক্য সুস্পষ্ট। প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে, উপভাষার থাকে না। উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয়, প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয়। প্রমিত ভাষা শেখার বিষয়, উপভাষা অর্জনের বিষয়। কথ্য ভাষা। শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করেন কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা বক্তব্য উপস্থাপন করি তখন ভাষা ব্যবহারে সচেতনতা দেখা যায়। তাই বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তাকে কথ্য ভাষা বলে। অনানুষ্ঠানিক পরিবেশে বন্ধু কিংবা সহকর্মী বা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় এ ভাষারূপ ব্যবহার করা হয়। সাধু ও চলিত ভাষা। মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষারূপ লিখিত ভাষায় গ্রহণ করা হয় না। মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় আর্ষ্ট ও কৃত্রিম। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবেই বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। এই ভাষাই সাধু ভাষা বা সাধুরীতি হিসেবে পরিচিত। উল্লেখ করা যায় যে, সাধু ভাষার সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলাভাষী হলেও লোকজ মানুষের ভাষারীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না। তারা সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন। ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতি তৈরি করেন। সব পণ্ডিতই যে এই আদর্শে বিশ্বাসী ছিলেন তা নয়, কিন্তু তাদের সে প্রচেষ্টা পরবর্তীকালে গ্রহণীয় হয়নি। সাধু ভাষার পরিচয় গ্রহণ করলে দেখা যায় যে, এই ভাষায় বেশি পরিমাণে সংস্কৃত শব্দই শুধু নেই।
সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন বিষয় গৃহীত হয়েছে। প্রথম দিকের সাধু ভাষা ছিল আর্স্ট। এই ভাষা প্রাঞ্জল হয়ে উঠতে অনেক দিন লেগেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম এ কাজ করেন। এজন্য তাকে বাংলা সাধু ভাষার জনক বলা হয়। নিচে সাধু ভাষার উদাহরণ দেওয়া হল। নদীতে স্নান করিবার সময় রাজদত্ত অঙ্গুরীয় শকুন্তলার অঞ্চলকোণ হইতে সলিলে পতিত হইয়াছিল। পতিত হইবামাত্র এক অতিবৃহৎ রোহিত মৎস্যে গ্রাস করে। সেই মৎস্য কতিপয় দিবস পর এক ধীবরের জালে পতিত হইল। ধীবর খণ্ড খণ্ড বিক্রয় করিবার মানসে ওই মৎস্যকে বহু অংশে বিভক্ত করিতে করিতে তদীয় উদর মধ্যে অঙ্গুরীয় দেখিতে পাইল। ওই অঙ্গুরীয় লইয়া পরম উল্লসিত মনে সে এক মণিকারের আপনে বিক্রয় করিতে গেল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শকুন্তলা। সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিত রীতি নবীন। সব ধরনের কৃত্রিমতা থেকে লিখিত বাংলা ভাষাকে মুক্ত করাই চলিত ভাষা সৃষ্টির প্রেরণা। এ ভাষা জীবনঘনিষ্ঠ, আমাদের প্রতিদিনের মুখের ভাষার কাছাকাছি। কোনো কষ্টকল্পনা এতে স্থান পায় না। এই ভাষারীতির শব্দসমূহ স্বভাবতই আমাদের পরিচিত। বাংলা প্রবাদ প্রবচন খুব সহজে এ ভাষায় ব্যবহার করা যায়। নিচে বাংলা চলিত রীতির উদাহরণ তুলে ধরা হল। সাহিত্যের সহজ অর্থ যা বুঝি সে হচ্ছে নৈকট্য, অর্থাৎ সম্মিলন। মানুষ মিলিত হয় নানা প্রয়োজনে, আবার মানুষ মিলিত হয় কেবল মেলারই জন্যে, অর্থাৎ সাহিত্যেরই উদ্দেশ্যে। শাকসবজির ক্ষেতের সঙ্গে মানুষের যোগ ফসল ফলানোর যোগ। ফুলের বাগানের সঙ্গে যোগ সম্পূর্ণ পৃথক জাতের। সবজি ক্ষেতের শেষ উদ্দেশ্য ক্ষেতের বাইরে, সে হচ্ছে ভোজ্য সংগ্রহ। ফুলের বাগানের যে উদ্দেশ্য তাকে এক হিসাবে সাহিত্য বলা যেতে পারে। অর্থাৎ মন তার সঙ্গে মিলতে চায়, সেখানে গিয়ে বসি, সেখানে বেড়াই, সেখানকার সঙ্গে যোগে মন খুশি হয়। রবীন্দ্রনাথ সাহিত্যের তাৎপর্য। ১. ভাষা কি? ভাষা হল মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। এর মাধ্যমে আমরা আমাদের অভিজ্ঞতা, আবেগ, অনুভূতি এবং জ্ঞান অন্যের কাছে প্রকাশ করি। ভাষা শিক্ষার মাধ্যম, তর্কবিতর্ক ও দেশের কল্যাণ সাধনের হাতিয়ার হিসেবেও কাজ করে। ২. ভাষার প্রধান দুই প্রকার কি কি? ক. মৌখিক ভাষা। খ. লিখিত ভাষা। ৩. ভাষার উপাদানগুলো কি কি? সংক্ষেপে লিখো। ক. ধ্বনি, বাকযন্ত্রের সাহায্যে উৎপন্ন অর্থবহ শব্দ। খ. শব্দ, এক বা একাধিক ধ্বনি মিলে তৈরি হয়। গ. বাক্য, শব্দ একত্রিত হয়ে বাক্য গঠন করে, যেখানে বক্তা ও শ্রোতার সম্পর্ক থাকে। ঘ. বা গর্থ, শব্দ বা বাক্যের অর্থ বিশেষ প্রসঙ্গে পরিবর্তিত হওয়া। ৪. ভাষার প্রকাশমাধ্যমের উদাহরণ দাও। অঙ্গভঙ্গি, হাসি, কান্না, বিস্ময়। মাথা না, হ্যাঁ ইশারা। চিত্র আঁকা বা চিহ্ন ব্যবহার। সংকেত বা ইশারা ভাষা, মূক ও বধিরদের জন্য। মৌখিক ও লিখিত ভাষা। ৫. মাতৃভাষা কিভাবে নির্ধারিত হয়? শিশু প্রথম যে ভাষা শেখে তা তার মাতৃভাষা। এটি সাধারণত সেই ব্যক্তির মাতার ভাষা হয়, তবে জন্মের পর যে কেউ শিশুর যত্ন নিলে শিশুর মাতৃভাষা সেই ব্যক্তির ভাষা হতে পারে। ৬. ভাষার রূপবৈচিত্র্য কি কিভাবে প্রকাশ পায়? ভাষার একক রূপ নেই, এটি বিভিন্ন রূপে ব্যবহৃত হয়। প্রধান রূপগুলো: উপভাষা, আঞ্চলিক বা ভৌগোলিক পার্থক্য অনুযায়ী ভাষার বৈচিত্র্য। প্রমিত ভাষা, উপভাষার সীমাবদ্ধতা দূর করতে আদর্শ রূপ তৈরি করা, যা শিক্ষা ও প্রশাসনে ব্যবহার হয়। কথ্য ভাষা, বিশেষ পরিবেশে সচেতনভাবে ব্যবহৃত ভাষা। সাধু ভাষা, প্রাচীন, লিখিত, সংস্কৃত প্রভাবিত ভাষা। চলিত ভাষা, জীবনঘনিষ্ঠ, সহজ, দৈনন্দিন কথ্য ভাষার কাছাকাছি। ৭. উপভাষা ও প্রমিত ভাষার পার্থক্য কি? উপভাষা, প্রমিত ভাষা, লিখিত ব্যাকরণ নেই। লিখিত ব্যাকরণ আছে, প্রাকৃতিকভাবে শেখা হয়, চর্চা করে শেখা হয়, অর্জনের বিষয়, শেখার বিষয়। ৮. সাধু ও চলিত ভাষার পার্থক্য কি? সাধু ভাষা, আর্স্ট, সংস্কৃত প্রভাবিত, লিখিত ভাষা। উদাহরণ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা। চলিত ভাষা, সহজ, জীবনের ভাষার কাছাকাছি, কৃত্রিমতা নেই। উদাহরণ: রবীন্দ্রনাথের সাহিত্য বিষয়ক ভাষা। বহুনির্বাচনী প্রশ্ন। ১. প্রাণীজগতে একমাত্র কাদের ভাষা আছে? গ. মানুষের। ২. ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ যে দিক থেকে ব্যতিক্রম? গ. বুদ্ধি বিবেচনা। ৩.
মানুষের মনের ভাব ও অনুভূতির প্রকাশের প্রধান মাধ্যম হল খ ভাষা। ৪ ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয়? খ হাতিয়ার। ৫ ভাষা কত প্রকার? খ ২ ৬ কোন ভাষার সীমাবদ্ধতা আছে? ঘ সবকটি। ৭ এক বা একাধিক ধ্বনি মিলে তৈরি হয় গ শব্দ। ৮ নিচের কোন কোন ভাষায় বর্ণ রয়েছে? আই, ইংরেজি ই, বাংলা ই, তামিল ঘ, আই, ই ও ই। ৯ উচ্চারণের একক কি? খ ধ্বনি। ১০ ভাষার প্রধান উপাদান কয়টি? ঘ ৪। ১১ কোনটি ভাষার উপাদান নয়? গ আওয়াজ। ১২ পশু পাখির ডাককে কি বলে? গ আওয়াজ। ১৩ এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? খ শব্দ। ১৪ অঞ্চলভেদে যে ভাষা সৃষ্টি হয় তার নাম ক উপভাষা। ১৫ ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? গ তৃতীয়। ১৬ একে অন্যের সঙ্গে আলাপচারিতায় মূলত কোন ভাষা ব্যবহৃত হয়? গ কথ্য ভাষা। ১৭ ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে? ঘ বা গত। ১৮ অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি ভাষা বলে? ক অঙ্গভঙ্গির ভাষা। ১৯ সংকেত ভাষার অপর নাম কি? গ ইশারা ভাষা। ২০ বাংলা সাধু ভাষার জনক কে? ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ২১ শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বলে? আই প্রথম ভাষা ই, মাতৃভাষা ক আই ও ই। ২২ একই ভাষা ব্যবহারকারীদেরকে বলা হয় ঘ ভাষাগোষ্ঠী। ২৩ উপভাষার আরেক নাম কি? ক আঞ্চলিক ভাষা। ২৪ একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কি বলে? ঘ প্রমিত ভাষা। ২৫ বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি ভাষা বলে? ঘ কথ্য ভাষা। ২৬ সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষাবৈচিত্র্যকে কি ভাষা বলে? ঘ পেশাগত ভাষা। ২৭ ভাষা আবিষ্কারের আগে মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত? ক ছবি এঁকে। ২৮ বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলে? খ সাধু ভাষা।